শুনেন, এটা আপনি ভবিষ্যতের কথা বললেন। একটা কথা আছে যে আপনি যত বড় বিজ্ঞানী, দার্শনিক, যত বড় ওলামায়ে কেরাম হন কিংবা মহাপণ্ডিত হন, কিন্তু পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না। কাজে আমি ওইভাবে বলতে পারবো না যে আগামীতে এই ছাত্র দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অবস্থানটা কি হবে। এখন আপনি আপাত দৃষ্টিতে যদি দেখেন, আমরা সাধারণত দেখে আসছি মানে ক্ষমতাসীন দল, সে ফর এক্সাম্পল এখন যদি কোথাও বাই ইলেকশন হয়, যেই সিটটা দেখা গেল বিএনপির না বাট অন্য দলের আছে, সেখানে সমূহ সম্ভাবনা থাকবে ক্ষমতাসীন দলেরই পাশ করা, কারণ এটা একটা জোয়ার ওঠে আর অন্য চ্যাপ্টারে যাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে আবার নির্বাচন হবে সামনে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃত্বে চলতেছে বলতে গেলে, যেহেতু তারা এবং গত চারটা না পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা মোটামুটি জয়লাভ করছে, তাদের পারফরমেন্সটা কি হয় এটা একটা বিষয়। তাদের পারফরমেন্সটা নগদে সবাই নেবে। আপনার কাছে কেমন মনে হচ্ছে তাদের? আপনি খেয়াল করেছেন? আমি এর আগে ছিল বাই রোটেশন ছাত্রলীগ এবং ছাত্র দল, এমপি কি বলে ছাত্র সংসদের। তো এই প্রথম বলা চলে যে 4-5টা বিশ্ববিদ্যালয়, এবং যে ধারণাটা দেওয়া হয়েছিল এদের সম্পর্কে, যে মহিলাদের পোশাক ইত্যাদি সম্পর্কে যে একটা কমন কথা বলা হয়, কিংবা তাদের কাছে নিরাপদ নয়, বা তারা ওদেরকে ঘরে ঢুকায় রাখতে চায়, মানে সেই ধরনের যে অভিযোগগুলা, এই ধরনের অভিযোগ এখনো আসেনি, আমরা পাই না। তো সেক্ষেত্রে দেখা যাক তারা জাজমেন্ট নিবে, কারণ ছাত্রদল যে নির্বাচনটা করছে, তারা যারা পরাজিত হয়েছে তাদের প্যানেলটা তো মুভ করতেছে। কিন্তু যেমন ধরেন মানে আমান যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আগে যে ধরেন ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠনের যে ভূমিকাগুলো ছিল, আর মানে জুলাই উত্তর, মানে এখন যে নতুন একটা রাজনৈতিক দল এলো, এদের ছাত্র সংগঠনকে একই আচরণ করছে কিনা আপনার কি মনে হয়, নাকি নতুন কোনো রাজনীতি আসছে, রাজনৈতিক সংস্কৃতি? না, আপনি যেটা প্রশ্নটা করছেন যে নতুন কোনো রাজনীতি, ন্যাচারালি আপনার নতুন রাজনীতি হয়েছি, রাজনৈতিক পরিবর্তনটা একটা আমাদের হয়েছে। কারণ আপনি 5ই আগস্ট যে পরিবর্তনটা হইল, সেই পরিবর্তনটা তো স্বাভাবিক পরিবর্তন না। যেহেতু স্বাভাবিক না, তো পরিবর্তন স্বাভাবিক নেই, এবং স্বাভাবিক না বললেই হয়তো বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতেছি যে আপনার এই ছাত্র সংসদগুলা যেভাবে তারা নিচ্ছে, এটা এই মুহূর্তের জোয়ার, যদি জোয়ার ধরি 5ই আগস্টের জোয়ারে যদি পাশ করে বলেন তাহলে এক কথা। এখন তাদের যে কন্টিনিউশন, এই একটা বছর যাচ্ছে, প্লাস আপনি যদি ওইভাবেও আসেন, এইগুলি বললে নির্বাচনের বিষয়টা এসে যায়, যে এনসিপি যে 6টা আসন পেয়েছে এনসিপি, আর জামাত 68টা আসন পেয়েছে, তার সাথে নারী সংরক্ষিত নিবন্ধ 76টা। তো এখন এই একটা বছরে কিন্তু জাজমেন্ট নিবে, ছাত্রছাত্রীরা যখন জাজমেন্ট নিবে, সমাজে কিন্তু যারা ভোট দিছে বা তারাও জাজমেন্ট নিবে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, যে আমি বললে হয়তো বলবেন যে আমরা জামাতের পক্ষে কথা বলতেছি, মানে জামাতের সম্পর্কে এই যে নারী বিদ্বেষী যে একটা আচরণ, সেটা কিছুটা চেঞ্জ হয়েছে। কেন সেটা বলি আপনাকে। আপনি বাংলাদেশে তো জামাত কখনোই ক্ষমতায় ছিল না, এ পর্যন্ত জামাত কখনো ক্ষমতায় ছিল না। এককভাবে তারা যে সরকার গঠন করছে, এই ঘটনা তো ঘটে নাই। তারা যেটুকু সুযোগ পেয়েছে, তারা অন্য দলের আশ্রয়ে পাইছে, সেটার ভিতরে তারাও আছে, তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছে। আবার আওয়ামী লীগ তাদেরকে নিয়ে আন্দোলনও করছে। সেই হিসাবে তাদেরকে সবার সাথে তার হয় জামাত ব্যবহার হয়েছে, অথবা জামাতকে ব্যবহার করছে, আপনি যেভাবেই যান। সেক্ষেত্রে যেমন সেঞ্চুরির ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, তখন ক্ষমতায় ছিল কারা? গণতান্ত্রিক দল, মুক্তিযোদ্ধার চেতনার পক্ষের দল, যারা দাবি করে এবং দাবি করলে গ্রহণযোগ্য হয়। কিন্তু ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, তার মানে একটা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হওয়া মানে একই ব্যক্তি 100 জনের সাথে যাচ্ছে তাই। তাহলে আপনি যদি এই চিত্রটা নেন, এবং তারপরে ওনারা ক্ষমতাসীন, ওনারা এখন ভিপি হন নাই, মানে এই মুহূর্তে তারা হয় নাই, 16-17 বছরের ক্ষমতার বাইরে। সুতরাং আমার কাছে মনে হয় এটা আপনার জাজমেন্টে নেওয়া উচিত, এবং
ওনাদের যে ছাত্র আপনার কি মনে হয় না যে আপনি খুব ফ্ল্যাটলি খুব সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছেন, খুব ফ্ল্যাট? কারণ হচ্ছে নারী যে নিরাপদ কিনা, যেমন আমরা যদি কুমিল্লার ইনসিডেন্টসটা ধরি, ঘটনাটা ধরি, যেটা দিয়ে ধরেন জামাতের আমির মহোদয়ও তার স্ট্যাটাস দিয়ে দিয়েছিলেন যে ওনাকে মানে গুম করে ফেলা হয়েছে, কিন্তু আসলে পরে তো ঘটনাটা আমরা ভিন্ন দেখলাম। এবং ধরেন সেইখানেও যে নারীর ক্ষেত্রে যে আচরণ, মানে এইটা কিন্তু মানে এইটা কি আসলে মানে এটা খুব আলোচিত। আমরা যদি ওইটা আলোচনায় যেতে যাচ্ছিলাম না, কিন্তু আপনি বললেন বলে আমি একমত। ওটা বলা হয়েছে যে কিডন্যাপ করে নিছে, আর পরে কথা হয়েছে যে তারা বিয়ে শাদীর ব্যাপার, মানে যাই হোক, মানে সেখানে অনেকগুলো অনৈতিক মানে মানে সামাজিক রীতির বাইরে গিয়ে অনেকগুলো কাজ হয়েছে। এবং এটা কি বাংলাদেশে খুব কমন, মানে খুব নতুন না, কিন্তু ক্যাটাগরিক্যালি যদি আপনি একটা ব্যক্তির কাছে নিয়ে যান, একটা দলের কাছে নিয়ে যান, এটা সব দলের ভিতরেই আপনি দল যদি আনেন, আমি একটা ইন্ডিভিজুয়াল কাজ করলাম, আচ্ছা আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, ফর এক্সাম্পল, তার সে একটা কাজ করে ফেললো, আমি তার দলের সাথে সম্পৃক্ত করে ফেলাই, তাহলে দলও কিন্তু কালার হয়ে যায়। কিন্তু অপরাধটা যদি ইন্ডিভিজুয়ালের ধরেন তাইলে এক হিসাব, আর যদি দলের ধরেন তাইলে আর এক হিসাব, দলকে তো ইনক্লুড করেন। যেমন 100 যখন আপনি করবেন একজন ব্যক্তি, তখন ইট ইজ ক্লিয়ার যে সে আন্ডার দ্য শেল্টার অফ দ্য পার্টি তাকে প্রোটেক্ট করতে। মনে হয় একটু এইখানে আপনি যেহেতু জামাতের কথা বললেন, আমি একটু মানে আমানের কাছে যাই। আমি জামাতের বিরুদ্ধে মানে পক্ষে বলছি না, আমি বলছি যে ক্ষমতাসীন যারা ছিল তাদের সময় একজন ব্যক্তি যখন ধর্ষণের সেঞ্চুরি করে, এটা ভাই কোনোভাবে আপনি জামাতের লোকে একটা ধর্ষণ করছে, মিস্টার এক্স একটা ধর্ষণ করছে, এক জিনিস, আর একজন লোক 100 পূরণ করাটা। জামাতের যখন সর্বোচ্চ পরিষদ যিনি একদম আমির, উনি প্রথমেই যে সার্টিফিকেট দেওয়ার প্রসেস করে, কারণ আমি একটা তুলনা দিই, আমি মনে করছিলাম যে আমার নিজে দিবেন, ওনাদের দলের ছাত্র দলের একটা একই ধরনের উদাহরণ আছে, এবং ওনার সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, আমি দেখলাম। আপনি তো আমাকে ওই প্রসঙ্গে জাননি, আপনি আমাকে স্পেসিফিক ভাবে ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন করেছেন। আমার মনে হয় ওনাকে একটু আমি হেল্প করি। উনি যেটা বলতে চেয়েছেন যে এই প্রসঙ্গে আপনি যেটা বলছেন যে ব্যক্তি অপরাধ এরকম করে বাংলাদেশে, বাট সংগঠন এটা জাস্টিফাই করবে না, স্ট্যান্ড নেবে না, তার বিরুদ্ধে অবস্থান নেবে। এইখানে উনি আমিরের স্ট্যাটাস নিয়ে কথা বলেছেন, ওইটা বলছেন। আপনি যদি একটা অপকর্ম, আমরা যেহেতু দুজনে এখানে বসা, সে একটা অপকর্ম করলো, ধরেন আপনি দল থেকে তাকে বহিষ্কার করলেন, দ্যাট ইজ নট দ্য মেইন থিং, রাদার তাকে আইনের আওতায় আনতে হবে অটোমেটিক। আপনি দল থেকে বহিষ্কার করার মানে হচ্ছে তাকে আপনি আইনের আওতায় নিচ্ছেন না, আইনের আওতায় যদি অটোমেটিক যায় ভিন্ন কথা, কিন্তু আপনি যে বলতেছেন দল থেকে বহিষ্কার করলেন না, তার ট্রায়াল হবে অ্যাজ এ ক্রিমিনাল, অ্যাজ অ্যান অফেন্ডার। এখানে আপনি দলটা টানবেন, দলের টানতে পারেন অমুক, এই যে জামাতের আমির যেটা বলছে, উনি যদি দলের প্রধান হিসাবে ওইভাবে শেল্টার দিয়ে থাকেন, ওইটা কারেক্ট ফোরাম হয় নাই। কিন্তু আমি বলছি অন্য কথাটা, ওটা একটা ঘটনা, ওই রকম জামাতের আরেকজন নেতা আরেকটা ঘটনা, বিএনপির একটা ছেলে আরেকটা ঘটনা, কিন্তু আমি বলছি 100 কিন্তু একজনের ঘটনা। আমি সেই জায়গাটায় ফোকাস করছি। একটা দল 15 বছরের মধ্যে তার বিচার করেনি, কিংবা আমি বলছি, আমি এটা তো অন্য কোনো দলের, আমি পার্টিকুলার এটা বললাম। কেন বললাম? কিন্তু বিচার হয়েছে কোথায়? আপনি যেটা 100 বলছেন, ওইটা আসলে একটা বড় রকমের, মানে ওইটা আসলে আমি ডিফেন্ড করবো না, বড় রকমের গিমিক। কারণ ওই আন্দোলনটা যখন হয়েছে তখন আমি একজন শিক্ষার্থী, আমি একজন শিক্ষার্থী, হ্যাঁ এটা কি ভাই, এবং ওই আন্দোলনের ওই ছাত্রলীগের ওই তার বিরুদ্ধে আন্দোলনের আমি একজন কর্মী, আমি হচ্ছে ওই আন্দোলন করেছি খুবই ফ্রন্ট লাইন, যাই না। তো কথাটা তো তা না, এবং সেটার কিন্তু মানে ইউনিভার্সিটি থেকে আমরা সর্বোচ্চ তার, আপনার কথাটা আমি বুঝলাম না। আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাকশন নেন, তাকে রাষ্ট্রিকা দেন, বের করে দেন, কিন্তু 100 তো একদিনের ঘটনা না একটা ব্যক্তির। আর 100 হয়নি, কিন্তু এটা হচ্ছে একটা প্রচারণা। আপনি যখন কোনো কিছু বলেন, পত্রিকার নিউজ, ধর্ষণের সেন্স, এটা নিয়ে তো আসলে এত আলোচনা হওয়া ঠিক না। আসলে আচ্ছা, আমি একটা ফ্যাসিজমের সময় এই ধরনের অসংখ্য নিকৃষ্ট ঘটনার উদাহরণ রয়েছে, আমরা ওই বিষয়ে এখানে একটা ওল্ড আলাপে যাই একটু আমানের সাথে। মানে যেহেতু জামাতের কথা বললো, আমান, আপনার একটা মনস্তত্ত্ব আমি দেখছি যে জামাতের নেতাদের ভিতরে বারবার
তার পরিবারে কতজন মুক্তিযোদ্ধা আছেন, কতজন নাই, কি আছেন, এটা প্রমাণ করার একটা তাড়না দেখতে পাচ্ছি আমরা, এবং বিশেষ করে সংসদের ভিতরে, সংসদের বাইরে। কারণ এমনকি আমাদের জামাতে আমির হতে শুরু করে সবাই এই প্রবণতা, মানে ধরেন বিএনপি বা অন্যদের মধ্যে এত প্রবণতা নাই, মানে এই মনস্তত্ত্বটাকে আপনি কিভাবে দেখেন? ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম বিষয় হচ্ছে। দেখেন এই যে নীলফামারী 4 আসনের সংসদ সদস্য সম্ভবত উনি গতকালকে না পরশুদিন মহান জাতীয় সংসদে যে তথ্যটি দিলেন আর কি, সেটি দেখেন, আমরা যদি এটা নিয়ে কথা বলি, জামাতের তো একটা বট ফোর্স আছে, এরা আসলে আপনি যে গুমরাহি বলতে একটা শব্দ আছে ইসলামিক, যে একদম বাছবিচারহীনভাবে অন্ধ অনুকরণ করা, যেটা সেটা দেখা গেছে যে রাজ্জাকি ভাই যত কথাই বলুক না কেন, উনি এখন একটা ওদের বিরুদ্ধে কথা বলে দেখুক, সাথে সাথে যে এই বট ফোর্সের আক্রমণ এর মধ্যে পড়ে যাবে সাথে সাথে, ঠিক আছে। উনি বলছেন যে উনি ওনার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, মানে 71-এ মারা গেছেন, কিন্তু ওনার জন্ম হয়েছে 1981 সালে। একজন সংসদ সদস্য, তিনি মহান জাতীয় সংসদে দাঁড়ায় এই কথা বললেন। না, উনি আজকে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন। না, এটা দুঃখ প্রকাশ করার মতো বিষয় না তোর ভাই। আপনি এত বড় একটা তথ্য, যেটা সংসদের প্রত্যেকটি কথা রেকর্ডেড হয়, সেখানে এত বড় একটা বিষয় একদম ঠান্ডা মস্তিষ্কে আমি দেখছি যে কি 46 জন নাকি তার পরিবারে মুক্তিযোদ্ধা, হ্যাঁ না 19 জন বাপচাচার ভিতরে 11 জনই মুক্তিযোদ্ধা, নানান রকম আর কি, যেটি ভাই বলতে চাইলেন যে এরকমের প্রত্যেকেই জামাতে যারা একটু আছেন তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিবারের বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চান। দেখেন, এইখানে যে ওনাদের একটি ঐতিহাসিক দায় রয়েছে, সেই দায়টি ওনারা কখনো স্বীকারও করেননি। এটি নিয়ে এক এক রকম এখন পর্যন্ত একটা ক্লারিফিকেশন কিন্তু জামাত দল হিসাবে জাতিকে দিতে পারে না। মানে সেই দলটা আবার রাষ্ট্র ক্ষমতা যেতে চায়, আবার অনেক নীতি কথা বলে, কখনো এটা মুক্তিযুদ্ধের পক্ষে বলে, কখনো বলে যে না এটা ভুল ছিল, কখনো বলে যে না আমরা এটা ধারণ করি। 2 দিন আগে দেখলাম যে তাদের মিছিল, যে জামাত মিছিল দিচ্ছে যে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। দেখেন, মাঝে মধ্যে এই আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি ছিল যাদেরকে দিয়ে আমরা বিনোদনের খোরাক পেতাম বাংলাদেশের, ঠিক আছে, যে তারা কথা বললে আমরা অনেককে এখন মিস করি আর কি, যে বিনোদনগুলি নাই, কিন্তু সেই জায়গাটা আবার জামাত পূরণ করে ফেলছে। মানে একেবারে ম্যাক্সিমামে তাদের কথোপকথনে, আচার আচরণে সেই বিনোদন আমরা পাচ্ছি। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, কিন্তু এটি প্রত্যাশিত ছিল না। কিন্তু তারা কিন্তু নিজেদেরকে আবার খুব মানে এরিস্টটল, প্লেটো এই লেভেলের জ্ঞানী মনে করে, কিন্তু তাদের আচার আচরণ, এই যে এক মহিলা সংসদ সদস্য জামাতের, মার্দিয়া মমতাজ এরকম একজন নাম হবে, ওই দিন যখন মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ওই যে কি বলে ফ্ল্যাট নেওয়ার কথা, মানে এমপিদের থাকে না ন্যাম ভবনে ফ্ল্যাট নেয়, সেই বিষয়ে কথা উঠলো। তো উনি, আমি নিজে দেখছি সেই তার সাক্ষাৎকারটা, সে বলতেছে যে আমার মানে ওনার ঢাকায় থাকার জায়গা নেই, আত্মীয়র বাসা থেকে উনি সংসদ ভবনে যান। হ্যাঁ, এখন এটার একটা সমাধান দরকার। পরশুদিন দেখলাম আমাদের রাশেদ খানের সাথে তার টকশো, সে বলতেছে, রাশেদ খান বলছে যে এই যে আপা আত্মীয়র বাসা থেকে তারপর সংসদে আসেন, সে দিব্য অস্বীকার করলো, বলে না এরকম কোনো ঘটনা, আমি এরকম কোনো কথাই আমি বলিনি। এই যে হিপোক্রেসি, এই যে এইটা একদম এই লিগ্যাসি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্যাট পার্টি, এই পার্টির জার্নি থেকে শুরু করে সৈয়দ আবুল আলাহ মওদুদীর ইতিহাস থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখবেন এই দলটাই একটা হিপোক্রেট। আসলে স্বাধীন এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয় যে রাষ্ট্রদ্রোহিতার শামিল, ঠিক আছে। এই যে মানে 71-এ স্বাধীন হয়নি, 24-এর পরে, আর আমি ওই দিন এটিএম আজহারুল ইসলাম সাহেবের বক্তব্য শুনলাম যে যারা 24-এর পরে 71 নিয়ে কথা বলে, মানে সেটা বলা ঠিক না, এটা বলতেছে। আসলে ওনারা এই মানে অন্তর্জালায় থাকে সবসময়। এই 71 শুনলেই যে ওনাদের এত খারাপ লাগে, এত মন খারাপ হয়ে যায়, এবং মনে করে যে এই লোকটা আমার শত্রুর সাথে সাথে মনে করে। এই আবার দেখেন ওনারা আবার 16 ডিসেম্বর 26শে মার্চ পালন করে, আবার ওই দিন স্লোগানও দেয়, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। শয়তান নাকে রুমাল দিয়ে হাসে মিসকি, মানে মিসকি মিসকি। এইখানে শোনেন, আপনার এই প্রসঙ্গ কিন্তু আপনি আনলেন। দেখেন এইখানে আপনার 24 তো আসলে মানে অন্য কোনো দেশের সাথে আপনার সার্বভৌমত্বের যুদ্ধ হয় না, যে এটা আপনার স্বাধীনতা যুদ্ধ হয় না। এইখানে একটি গণ আন্দোলন হয়েছে একটা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে। 90 তো এদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। সুতরাং এখানে স্বাধীনতা নতুন করে অর্জনের কিছু নেই, ঠিক আছে। আপনি হাসিনার ফ্যাসিজমের সময় বাক স্বাধীনতা ছিল না, সেটি এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি। তো এই দুটা আমার মনে হয় যে 71-এর
আপনি সর্বোচ্চ এক্সটেন্ডেড ভার্সন বলতে পারেন যে 71-এ যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুশাসনের বাংলাদেশে আপনি প্রত্যাশা করেছিলেন, সেই সুশাসনের ঘাটতি ছিল হাসিনার ফ্যাসিজমের সময়, সেইটা আবার আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। সুতরাং এই যে ব্লান্ডার করে ফেলা, এই কাজটা কিন্তু ওনারা নিজেদের থেকে বারবার করতেছেন। কখনো আপনার ওই যে যেমন খুশি তেমন সাজা আমরা প্রতিযোগিতা দেখেছি না ছোটবেলায়, ঠিক আছে, ঠিক সেরকমের আপনার যখন যেখানে যেরকম প্রয়োজন স্বাধীনতা নিয়ে ব্যাখ্যা দেওয়ার, ঠিক তারা সেরকম নেয়। আর ওনারা শহীদ মিনারে যায় জনাব আমির সাহেব, তখন তাকে প্রশ্ন করলে বলে যে আজকে এই ধরনের প্রশ্ন কেন করলেন। একটা দলের প্রধান যখন এই প্রশ্নের উত্তর দিতে বিব্রত বোধ করে, অর্থাৎ ন্যারেটিভটা পর্যন্ত যে তৈরি করতে পারার যে অদক্ষতা, সেটা তার প্রমাণ দেন। কিন্তু আবার ওই যে একটু আগে যেটা আমি অ্যারিস্টটল, প্লেটোর উদাহরণ দিয়ে বললাম, ওনাদের মধ্যে এই ধরনের একটা দাম্ভিকতা আছে যে ওনারা সব জানতা, অনেক কিছু জানেন এবং প্রত্যেকেই নিজেকে জ্ঞানী মনে করেন। এটা এক ধরনের গোমরাহি আর কি, সেইটা এই দলের মধ্যে রয়েছে। এখন রাজ্জাকি ভাই একটু আগে যেটা বললেন যে এখানে একজন জামাতের থাকলে আসলে ভালো লাগতো, আমি তো মনে করছি রাজ্জাকি ভাই জামাতের, পরে এখন দেখি যে উনি নিউট্রাল কথাবার্তা বলেন। এই জায়গাটা শুনেন, এই গোমরাহির জায়গা থেকে বের হয়ে আসে, আপনি যদি সাদাকে সাদা বলার মানসিকতা রাখেন, কালোকে কালো বলার, তাহলে মানুষ তো আপনার ভুল হইতে পারে, ঠিক আছে, আমরা তো ভুলে উঠছি না, আমরা তো নবী রাসূল না, ভুল হইতে পারে। সেই বিষয়ে এই যে দায় গ্রহণের মানসিকতা, অপরাধ স্বীকার করার মানসিকতা, সেটা থাকতে হবে, তাহলে ঝামেলা, কন্ট্রোভার্সি কম হয়। যেই জায়গাটা ওনাদের প্রচন্ড রকম ঘাটতি আছে, ওনারা মনে করেন ওনারা যেটা করেন সেটাই একদম সহি, সেটাই একদম শরিয়া মোতাবেক, ওনারা এটার বাইরে কখনো যাবেন না। রাজ্জাকি ভাই, গতকালকে আমরা হচ্ছে আসিফ মাহমুদ, তার কথাটা একটু জের দিই আমি ওইখানে আমি একটু ধরে দিই। গতকালকে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা বলছিলাম, ও একটা আমার কাছে মনে হচ্ছে ওটা খুব ভালো কথা বলেছে। আপনি কিভাবে দেখবেন জানি না, মানে বা আমানও ও বলেছে যে আসলে আমরা 71-24-এর এই বাইনারির মধ্যে থাকতে চাই না, আমরা যে নতুন বাংলাদেশে ফরওয়ার্ড মানে সামনের দিকে তাকাতে চাই। আমরা আসলে ওই বাইনারিতে কে পক্ষে কে বিপক্ষে, কেটা বড় কোনটা ছোট, এই আলাপের মধ্যে আমরা যেতে চাই না। মানে এটা হচ্ছে ধরেন এনসিপির মুখপাত্র বলছে, হ্যাঁ, কিন্তু যেটাতে ধরেন এই যে জামাতের যে বারবার এই মানে এই ইস্যুগুলোকে টেনে আনা সংসদে, আমার কাছে মনে হয় ব্যক্তিগত মত দেওয়া উচিত না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় এটা আননেসেসারি থিংস। আমি বলি আপনাকে, যদিও জামাতের কোনো লোক এখানে নাই, যেটা ও বললো জামাতের লোক নাই, আমার কাছে মনে কথাটা বলে, তারপরে বলি আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে, কতগুলো বৈশিষ্ট্য কি, যেমন ধরেন ধর্মটা আমি সবসময় বলি রিলিজিয়ানটা হলো ইন্ডিভিজুয়াল, যার যার, এটা কালেকটিভ কিছু না। মানে আমরা সবাই মিললে একসাথে নামাজ পড়ে একসাথে বেহেশতে যাব, এক রেজাল্ট পাবো, এটা কিন্তু না। রিলিজিয়ন ইজ ফর ইন্ডিভিজুয়াল, স্টেট ইজ ফর অল। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুন্দর বলেছেন। হ্যাঁ, কিন্তু আপনি ধর্মটাকে সার্বজনীন করতে পারবেন না। আপনি যত কথাই বলেন মিলবে না। আপনি একটা পুকুরের মধ্যে বা একটা বড় নদীর মধ্যে আপনি যদি প্রত্যাশা করেন শুধু বোয়াল মাছ থাকবে, কিংবা শুধু পুঁটি মাছ থাকবে, কিংবা শুধু টাকি মাছ থাকবে, তা তো নয়। সব মাছের সহ অবস্থান একটা পুকুরে বা নদীতে থাকে, সেটাই ডেমোক্রেসি। এখন আপনি যদি এরকম লক্ষ্য খোঁজেন, এখানে শুধু বোয়াল থাকবে, আর কোনো মাছ থাকবে না। কিন্তু রাজাক ভাই, আপনার সাথে এটা অ্যাড করি আমি, এই যে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 150-এর অধিক বিভিন্ন মাজার, বিভিন্ন জারিসারি বাউল গানের আসর, এইসব জায়গায় যে জামাত হামলা করলো, একদম ওনাদের প্রত্যক্ষভাবে ওনারা হামলা করছে। এইখানে আবার দায় গ্রহণ করার, অস্বীকার করার মানসিকতা তো তাদের আছে, যে এখানে ছিল না। এই যে আপনি যেটা বললেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি মনে করেন যে সুফিবাদের গান পছন্দ করেন, আমি বাউল গান পছন্দ করি, আর একজন মনে করেন জারিসারি পছন্দ করে, আর একজন গান পছন্দই করে না। কিন্তু যে পছন্দই করে না তার কি অধিকার আছে যে আপনার এটা যে ভাঙচুর করে না? সেটিতে আমি আসতেছি। এটা একটা মাল্টি কালচারের দেশ। এখানে লালন গীতি, তো পল্লী গীতি, তো ফোক সং যাকে বলি, সব থাকবে, রবীন্দ্রসঙ্গীত থাকবে, নজরুল থাকবে, মাল্টি কালচার। তো মাল্টি কালচারের জন্যই আপনি একটা ধর্মের বেশি ইম্পোজ করতে পারবেন না, এবং এটা একটা বিরাট অন্তরায় তাদের জন্য, মানে শুধু তাদের, যে কোনো ইসলামী দলের জন্য। আর আমার ব্যক্তিগত ধারণায় আমার কাছে মনে হয় না যে তারা ক্ষমতায় যেতে চায় কিংবা যেতে পারবে, কারণ অনেকগুলো অন্তরায় আছে, এগুলো ওভারকাম করতে পারবে না। আরেকটা আমাদের বৈশিষ্ট্য আছে, দেখেন আপনি হয়তো একজন হুজুরের সমালোচনা করেন, কট্টর হুজুর, ঠিক আছে, এটা আমি লাইক করি না বা আপনি লাইক করেন না, কিন্তু সেই হুজুর লিবারাল হওয়ার জন্য যদি তার সাথে আবার আপনার সাথে বারে দেখা হয় যে অ্যালকোহল খাইতেন, তখন আপনি আবার প্রশ্ন করুন, হুজুর আপনি এইখানে,
আরে আপনি লিবারালও তো হইতে দিতেছেন। আমি কথা লিবারেল হয়তো মত খাইতে না না কথা আমি কথা রাজাক ভাই, আমার আমি মনে হয় যে বুঝাইতেছি এই জিনিসটা, উদাহরণ না দিই, আপনি আজকে যদি সংসদে অন্য কিন্তু কালচারে গেলে ওই এখানে আমার প্রশ্ন রাজ্জাকি ভাই, আজকে সংসদে কিন্তু উদাহরণ দেয়া নিয়ে একটা বিশাল হাউকাউ ও হয়ে গেছে। সংসদটা আর এটা মানে আমরা এই জন্য আমরা এই উদাহরণ না দিই। ঠিক আছে। আবার ধরেন আমরা যেমন ও বললো, আর ও বললে আবার ভুল হয়, ছোট ভাইয়ের মতো নাহলে উনি আসা উচিত না। অবশ্যই বলে, আমি আপনার ছোট ভাই। এই বলছে যেমন আমরা এখন কথা বলতে পারতেছি, একটা কথা বলতেছে, এখানে তো আমাদের কারো অবদান নাই, ওই রিজিম চলে গেছে বলে পারতেছি। ইট ইজ নট দ্যাট আমাদের অবদানের কারণেই সরে গেছে। না না, সেটা তো আরেকটা চ্যাপ্টার। আমি বলছি ওই রিজিম সইরে গেছে বইলা নতুন কিছু সৃষ্টি হয় নাই। সে সইরে যাওয়ার সাথে সাথে তার অ্যাকশনগুলো বন্ধ হয়ে গেছে, আয়নাগর বন্ধ হয়েছে, গুমটা বন্ধ হয়েছে, ক্রস ফায়ার বন্ধ হয়েছে, কারণ এগুলো সে করতো। তাকে সরাই দিয়ে যে উন্নয়নটা, সেটা ওই সিচুয়েশনটাই এই উন্নতিটা দিয়ে দিছে। সুতরাং আমি আন্দোলনের কথা বলছি না, আন্দোলন তো সবাই করছে, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু সে যদি এখনো থাকতো 29 সাল পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো চলতো। সুতরাং এটা ডেভেলপমেন্টটা, এটা হলো তারে সরানোটাই আমার একটা বেনিফিট। তো সেই যে বেনিফিটটা পাইছি, সেই বেনিফিটটা ধরে রাখাটা আমাদের জন্য খুব জরুরি। পাশাপাশি আরেকটা কথা বলি আপনাকে, যে আপনার বিচারগুলা, মানে আমরা কথা বলি না, অবশ্যই এটা অন্য প্রসঙ্গে এসে যায়। আপনি আমার যে প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নটা কি, লাস্ট যে প্রশ্নটা করলেন যে এটা হচ্ছে ওটা আমি আসিফ মাহমুদ সজীবের আসিফ মাহমুদ যেটা বলছে, আপনি অলরেডি তার উত্তর দিয়েছেন। আমি এটা সাপোর্ট করি। আমি কেন সাপোর্ট করি শুনেন, একটা লোক মনে 100% বাংলাদেশ বিরোধী, আমি তর্কের খাতিরে বলছি, 100% বাংলাদেশ বিরোধী ধরে নেন, যেহেতু আমরা আছি, আমাদের মধ্যে উদাহরণ। ওকেও যদি আপনি বাংলাদেশের ইতিহাসটা লিখতে দেন, যে তুমি বাংলাদেশের ইতিহাসটা লিখে 24 পর্যন্ত আসো, তার কি কোনো ক্ষমতা আছে 71-কে বাদ দেওয়ার? লিখতেই হবে। যে 100% বাংলাদেশ বিদ্বেষী, তাকেও লিখতে হবে, বিকজ ইতিহাস, ইউ ক্যানট চেঞ্জ দ্য হিস্ট্রি ওভার দ্য টাইম। আপনি পারবেন না, কখনোই পারবেন না। গুরুত্বপূর্ণ। সুতরাং 71টা ছিল কি, আমরা একটা ভূখণ্ড নিছি, একটা ভূখণ্ড, আর 24-এ সেই ভূখণ্ডরা অকুপাই করে যারা বলতেছিল এটা আমার বাবার দেশ, এটা আমার বাবা স্বাধীন করছে, এই যে জায়গাটা ছিল, সেই জায়গাটাতে তাকে সরানো হয়েছে। এই রাষ্ট্রটা সবার, ইট ইজ নট ফর এ ফ্যামিলি, অথবা ইট ইজ নট ফর এ কমিউনিটি। সুতরাং আসিফ মাহমুদ ভাই যেটা বলছে সেটা দূরদর্শী, আপনি ওইভাবে চিন্তা করেন, এটা জাস্টিফাইড। একদম একদম। এবং আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমার মনে হয় যে আমাদের সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যে আলাপটা চলছে, তারাও ব্যাপারটা বুঝতে পারবে যে আসলে মানে 71-এর সামনে 24-কে না দাঁড় করানোটাই বুদ্ধিমানের যে কাজ হবে, এবং সুন্দর বাংলাদেশে সবাইকে অ্যাকোমোডেট কি করে করতে হয়। এবং আপনার পুকুরের উদাহরণটা দারুণ, যে এক মাছ থাকবে না, সব মাছ থাকবে, সব মাছ থাকবে। আচ্ছা, আমরা একটু অন্য আলাপে একটু যাই, একটু একটা ছোট অপ্রীতিকর প্রশ্ন করবো, তারপর একটি বড় অপ্রীতিকর প্রশ্ন করবো আমানকে, এবং আপনারও মতামত চাইবো সেক্ষেত্রে। যেমন ধরেন ছাত্র দল, ছাত্রলীগ, এগুলো আমরা বড় সংগঠন, কিন্তু ইভেন ছাত্র ইউনিয়নের কথা বলতে পারি, একসময় অনেক বড় সংগঠন। আমরা এই কোনো সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মেয়েদেরকে দেখিনি। সব ধরেন আমরা জামাত পোস্টে নারীর কথা বলছি, মেয়েদেরকে দেখছি না। আমরা কখনো দেখেছি কিনা আমি জানি না, মানে আমি খোঁজার চেষ্টা করেছিলাম ছাত্র দলের এই এতদিনকার ছাত্র দলের যে কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক কোনো নারী ছাত্রী হয়েছে কিনা। যেমন ধরেন আমরা শিবির প্রশ্নে এই প্রশ্নটা তুলেছি, জামাত প্রশ্নে তুলেছি, কিন্তু আমি অবাক হলাম ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, এখানেও কিন্তু বড় পোস্টগুলো, সভাপতি, সাধারণ সম্পাদক, এরকম পোস্টগুলোতে নারী নাই। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে দেশে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বারবার, এমনকি পলাতক প্রধানমন্ত্রী মানে ফ্যাসিস্ট হাসিনা, সেও নারী, সেও দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ অবৈধ যেভাবে থাকুক, হ্যাঁ আমরা দুই নারীর সাথেই ছিলাম দীর্ঘ সময়, 30 বছর। তো যাই হোক, বাংলাদেশ এবং বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী হওয়া, স্পিকার হওয়া, বিভিন্ন বাংলাদেশে এমন, এখন যখন আপনি কথা বলতেছেন এই মুহূর্তে, তখন ঢাকা জেলার এসপি এবং ডিসি দুইজনই নারী। ঠিক আছে, ঠিক আছে। সুতরাং কিন্তু ছাত্র দলের সভাপতি নারী না। আমি বলছি এই জায়গাটা, এটা আসলে নারীর কর্মীদের প্রতি অবমূল্যায়ন অথবা আপনার কম মূল্যায়নের কোনো বিষয়ই না। এটাই আপনি দেখেন, বা ধরেন আমি বাস্তবতা আসেন, ছাত্র সংসদ যেগুলো, বিশ্ববিদ্যালয়ের যে কমিটিগুলো, সেইখানে কিন্তু সভাপতি, সাধারণ সম্পাদক খুব বেশি আমরা দেখিনি। না, আপনি বাস্তবতা আসেন, দেখেন আমাদের এই দেশ তো সমস্যা সংকুল দেশ, এবং আমাদের এত বেশি জনসংখ্যা। আপনি মনে করেন যে রাত্রে 3টার সময় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারির কোনো একটা কাজ থাকতে পারে,
ভোর রাত্রে কোনো কাজ থাকতে পারে, কীরকম মনে করেন একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বের হয়ে যাবে, কোথাও কোনো একটা সমস্যা হয়েছে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বের হয়ে যাবে, নানান বিষয় থাকে, ঠিক আছে। সেইখানে আমাদের যে এই দেশের যে সংস্কৃতি, ঠিক আছে, একটা মেয়ে আসলে ওইভাবে একেবারেই এই কথা বলতে গেলে অনেকে একটা কাটছাট করে আবার ভুল ব্যাখ্যা দিয়ে দিতে পারে, ঠিক আছে। আপনি যারা কম্পিট করে, যারা কম্পিট করে, প্রতিযোগিতা করে, ঠিক আছে, প্রতিযোগিতা করলে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা বিএনপিতে নাই, ঠিক আছে। যেই দলের অফিসিয়ালি কোনো বাধা নেই, কিন্তু কখনো হয়নি আগে, হবে না হওয়ার কোনো সুযোগ, যেটি যেমন আজকে আমি যেটি দিয়ে উদাহরণ দিলাম, আপনার ঢাকা জেলার এসপিডিসি দুইজনই মহিলা হয়ে গেছেন, সামনে হবে, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। কিন্তু এইটা আমি যেটা বলছি সেটা হলো খুব বাস্তবতা, যে আপনার অনেক বিষয় থাকে যে দেখা গেছে একজন মেয়ে হিসেবে সেটা তার এইভাবে একদম কভার করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু আমরা বিশ্বাস করি টুডে অ্যান্ড টুমরো এটা হতে সময় লাগবে না, ঠিক আছে। রাজ্জাকি ভাই কি মনে হয় যে যাদেরকে আমরা প্রগতিশীল দলগুলো বলছি, এখানে নারী কখনোই মানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হচ্ছে না? এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার সিলেকশন পদ্ধতিটা কি, নির্বাচনের পদ্ধতিটা কি। আমি সিলেকশন বলেন আর ইলেকশন বলেন, পদ্ধতিটা কি আপনাকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই যে ছাত্র দলের কথা পার্টিকুলার, ও যেহেতু আমার সামনে আছে তাই বলছি, কোনো নেগেটিভ অর্থে নয়, আলোচনার অর্থে। আপনি মনে করেন ছাত্র দল এটা তো সিলেক্টেড কেস, ডিজায়ার অফ দ্য পার্টি চিফ, এটা তো রং করে কোনো লাভ নাই। অন্তত এই 2টা দলের জন্যে, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এই 2টা দলের ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমরা মুখে খালি তর্ক করে লাভ নাই। রাজাকারের সাথে একটু দ্বিমত আছে, আচ্ছা ঠিক আছে, আপনি বললেন, হ্যাঁ সময় দেব। সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, উনি কিভাবে হয়েছেন? পিতার পরে উনি, বেগম খালেদা জিয়া, জিয়া রহমান সাহেবের পরে উনি, স্পিকার শেখ হাসিনা প্রগতিশীল নিজের প্রমাণ করার জন্য বানাইছে, আরে শিরিন শারমিন চৌধুরী, সাথে ডেপুটি স্পিকার একজন পুরুষ ছিল। এই যে বানানোর পদ্ধতি, আপনি বানাইতে পারেন যদি হয়, তখন আপনার আর কোনো আলোচনা চলে না। ইচ্ছা যদি কালকে মনে করে বিএনপির যিনি কর্ণধার, উনি যদি মনে করেন যে আমি ছাত্র দলের জায়গায় আমি একটা ছাত্রীকে আমি ছাত্র দলের নেতা বানাই দিব, এটা সম্ভব। কিন্তু আপনি যদি পদ্ধতিগতভাবে আসতেন যে সব ইলেকশনের মাধ্যমে হতে হবে, তাহলে ভিন্ন কথা। সুতরাং আপনি ওটা পাবেন না। যেমন আপনি ধরেন বেগম রোকেয়া আর কবি নজরুলের যদি নাম, আপনি এই 2টা নাম যদি আনেন, দুইজনই কিন্তু একটা বিশাল ব্যাপার, 2 জগতে, পুরুষ জগতে এবং নারী জগতে। বেগম রোকেয়া অজপাড়াগায় তার জন্ম, নারী নেতৃত্ব তার এমনভাবে দিয়ে গেছে যে ওই যাদের আমাদের দেশে বাঙালি মানে যে মহিলা নারী প্রধানমন্ত্রীদের কথা বলছি, তারা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন 2 টার্ম, 3 টার্ম, 5 টার্ম, কিন্তু তারাও যদি নারী মুক্তির আন্দোলনের কথা আনতেন, ওনারাও বেগম রোকেয়াকে কি রেফারেন্স দিতেন? ওনারা নিজেদের রেফারেন্স দিতে পারতেন না। তার মানে কি? বেগম রোকেয়ার ট্রান্সপারেন্সি, বেগম রোকেয়ার নেতৃত্ব, এবং নেতৃত্বের সাথে ট্রান্সপারেন্সির একটা সম্পর্ক থাকে। যার ট্রান্সপারেন্সি থাকে তার কথা বিনা কারণে মানুষ শোনে। এই কারণে ওনারা ক্ষমতায় থেকে নারীর নেতৃত্বের কথা বলতে গিয়ে বেগম রোকেয়াকে টেনে আনতেন, সেই রংপুরের রজপাড়া গায়ের মেয়ে যে নারী মুক্তি দিছে। আবার যদি নজরুলের কাছে আসেন, নজরুলের কি ছিল? ঢাল নাই, তলোয়ার নাই। সে কোথায় নিয়েছে? তার দাবিগুলা, ডিজায়ারগুলা কীভাবে পূরণ হয়েছে? চল 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 দিয়ে শুরু করলেন, যেটা আমাদের আর্মির রণসঙ্গীত ছিল এক সময়, সেটা কিন্তু কার্টেল করা, ডিলিট করা হয়েছে। আপনি জানেন না যে ওই একটা বাজনার গান আমরা ছোটবেলায় দেখতাম, রক্ত গরম হয়ে যেত, সেটা কিন্তু আমরা বন্ধ করে দিছি। তার মানে নেতৃত্ব ক্লোজ করা, এই একটা গানই নেতৃত্ব। এবং নজরুলকে যখন কবর দেওয়া হয়, ছাত্রদল মানে জন্মই নিয়েছে এই গানের মধ্যে। আমি সেটাই বলতেছি, এই যে গানের মধ্যে জন্ম, তার যে গতিটা ছিল, ছাত্রদল কি কোনো আপত্তি করছে আর যে এই গানটা নাই কেন? আর্মি আপত্তি করছে এটা নাই কেন? 2টা প্রশ্ন করতাম, 2টা প্রশ্ন অলরেডি আপনি উত্থাপন করেছেন। সেটাই বলতেছি। এবং নজরুলের কবিতা, আচ্ছা নজরুলের কবর হয়েছে কোথায়? আমার বিবেচনা, হয়তো বললে হয়তো আমার অনেকে প্রশ্ন করে, একটা ডিভাইন নলেজ ওয়ালা লোক। আপনি বলতে পারেন সে একজন অলি আল্লাহর মতো ছিল, যে কলম ডিভাইন রিসিভ করছে, কলম থেকে বের হয়ে গেছে। মানে ওইগুলা স্বাভাবিক মানুষ লিখতে পারে না। আপনি
আপনি এই যে সে কবর হয়েছে ইয়ের পাশে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে, দেখেন সে একটা গান লিখছিল নজরুলের, কি মসজিদেরই পাশে মরে কবর দিও ভাই, যেন গড়ে থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার ডিজায়ার, and that was accepted by the Almighty, এবং ফাইনালি তার কবরটা হয়ে গেছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আমি বলছি এই যে স্বচ্ছতা, আপনি এরা কিন্তু লিডার, এরা প্রধানমন্ত্রী হয় নাই, মন্ত্রী হয় নাই, বাট লিডারশিপ। আজকে চল চল চল, আপনি বলেন না, আমি কাউকে ছোট করছি না, আপনি ভালো কোটেশন, ওই যে আমরা বলি না খনর বচন বা দামি কথা, এরকম বাইর করেন না। গত 55 বছরে আপনি বেছে বেছে বের করেন। মানে কোন একটা আপত্তি জানাতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে দেখেন, তাহলে আমরা অন্য একটা আলাপে যাব। ছোট একটা জরুরি হচ্ছে আপনার এই যে ভাই বললেন যে আপনার সিলেকশন অর ইলেকশন, এইটা নিয়ে ছাত্র রাজনীতিতে দেখুন আমাদের যে আপনার নেতা হওয়ার পদ্ধতি, এবং ছাত্রলীগের কথা বললেন, আর একটার কথা বলেন না, ছাত্র শিবির, প্রত্যেকটা সংগঠনের লিস্টেই ধরি না। আচ্ছা যাই হোক, তাইলে তো ওনাদের হচ্ছে দেখা গেছে যে বড় দল নিয়ে কথা বলতে, ওনাদের হচ্ছে যে অফিস সেক্রেটারি হয় আর কি, দপ্তর সম্পাদক, সে পরবর্তীতে সেক্রেটারি হয়, সেই সেক্রেটারি আবার প্রেসিডেন্ট হয়। অর্থাৎ এখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আমাদের যেটা বাস্তবতা সেটা যে আপনি একজন, আমি ছাত্র দলের ক্যান্ডিডেট, এখানে নানান সাবেক ছাত্রনেতা, আপনার পার্টির হাইকমান্ড, ক্যাম্পাসের টিচাররা, জার্নালিস্টরা, সাধারণ শিক্ষার্থী, নানান রকম বিচার বিশ্লেষণ থাকে, ঠিক আছে। তারপরে এটা এত সহজ প্রক্রিয়া না, ঠিক আছে। আমরা আর ওদিকে না যাই, আমরা একটা আলাপে যাই। একটা সোশ্যাল মিডিয়াতে মানে সংসদের একটা আলাপ নিয়ে প্রচুর আলোচনা চলছে। যেমন ধরেন আমরা যারা আজকে সত্যি আমরা যখন বাংলায় কথা বলছি প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করছি এবং মিশিয়ে ফেলছি, কিন্তু কেউ যদি ইংরেজির সাথে বাংলাকে মিশিয়ে কথা বলে তাহলে সেইটা নিয়ে কেন এত বেশি আলাপ হচ্ছে? সে তো ধরেন সে কি ভুল ইংরেজি বলেছে, নাকি মানে সে আসলে দুষ্টমি করেছে, এখন এইটা নিয়ে সে ইংরেজি জানে না, এই ধরনের মনস্তত্ত্ব কেন? কারণ এটার সাথে একটু বলে নেই, ছোটবেলায় আমার মনে আছে যে আমি ছোট জালঘাটির মতো একটা ছোট শহরে বড় হয়েছে, যেখানে চায়ের আড্ডায় একটা আলাপ শুনতাম, মানে শেখ হাসিনা ভালো ইংরেজি বলে নাকি খালেদা জিয়া ভালো ইংরেজি বলে, এটার আলাপ ছিল। এখন ইংরেজি ভালো বলা বা না বলা কি বড় নেতার লক্ষণ কিনা? আর এখন একজন সংসদ সদস্য ইংরেজির ভিতরে বাংলা বলেছে, সেটা নিয়ে আলাপ হচ্ছে। আমি এটা বড় করেই বললাম। এখন যদি আপনার মতামত চাই। শুনেন, বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন বা বিভিন্ন শ্রেণী পেশার বা সাংবাদিক বলেন, উচ্চশিক্ষিত বলেন, কাউকে যদি বলেন যে আপনি 5 মিনিট কথা বলেন অথবা 1 মিনিট কথা বলেন, সে এই বাংলা মানে 1 মিনিট বাংলায় কথা বলেন, এর মধ্যে ইংরেজি শব্দ চয়ন করবে না, 2-একটা ওয়ার্ড ঢুকবে না, আইদার সেন্টেন্স ঢুকবে না, এমন লোকের সংখ্যা খুবই কম, ঠিক আছে। তো আপনি বলেই দিলেন যে বাংলার মধ্যে যদি আপনি ইংরেজি সংমিশ্রণ করতে পারেন, অর্থাৎ ভাষা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যেটা বোঝাতে চাইছেন সেইটা ঠিকমতো বোঝাতে পারছেন কিনা, সেটা হলো ভাষা, ঠিক আছে। এমনিতে এবং বাংলা ভাষায় তো অনেক মনে করেন সংস্কৃত, এখানে হয়তো বা আপনি একটা রেফারেন্স মানে এটা অবশ্য আপনার দলেরই হয়ে যাবে, একজন ভূতপূর্ব স্বরাষ্ট্রমন্ত্রী একসময় ব্যবহার করতেন, উই আর লুকিং ফর শত্রুস। এটা ওয়ান কাইন্ড অফ স্লিপ অফ টাং হয়ে গেছে, একটা শব্দ চলে আসছে, এটা নিয়ে শুনে এই কাজ তো খইবাজ এই জায়গায় চলে আসছে বাংলাদেশের বিষয়টা। আপনি এত সমস্যা সংকুল একটা দেশে অনেক আলোচনার বিষয় থাকে, অনেক কিছু নিয়ে রিসার্চের বিষয় থাকে, মানে কার্যকরী যে বিষয়গুলি দেশকে আগায় নেওয়ার, সেগুলি বাদ দিয়ে মনে করেন যে এখানে তো উনি তো কোনো ভুল শব্দ চয়ন করেন নাই, কোনো যদি আমি যেটা বললাম, আপনিও যেটি বললেন যে আপনি বাংলার সাথে ইংরেজি সংমিশ্রণ করতে পারলে, ইংরেজি বলতে গিয়ে যে বাংলা ঢুকাতে সমস্যা কি ভাই? এটা তো কোনো সমস্যা হতে পারে। আমি দেখি রাজ্যে কি ভাই কি মত? আমার ব্যক্তিগত ধারণা, আমি তাকে পার্সোনালি চিনি না, আমার ব্যক্তিগত ধারণা, আমি শুনছি তিনি ইংল্যান্ডে ছিলেন দীর্ঘদিন বা থাকেন, আমিও পার্সোনালি চিনি না, আমি ওনার ভিডিও দেখেছি, বাট উনি একটা পোরশন ইংরেজিতে কথা বলছে, সেটা আমি শুনছি। ওইটুক বলছে যে তাতে বোঝা যায় শি নোজ ইংলিশ, মানে তার প্রনাউন্সিয়েশন, বলার ঢং। তারপরে যেখানে গিয়ে বলছে যে আমাদের গ্রামের রাস্তাগুলো রোডস আর ভেরি কাঁচা রোডস আর নট গুড, এই টাইপের, আমার কাছে মনে হয় এটা সে ইচ্ছা করেই বলছে, এবং এটা ওই খুব মানে ভুল ধরার মতো কিছু নাই, কেন নাই, উনি জেনে শুনেই বলছেন, ইজি করার জন্য বলেন, সুন্দর বা অ্যাট্রাকশন নেওয়ার জন্য বলছে উনি ওনার এক্সপ্রেস যা করার সেটা করেছেন। কেন বলছি কথাটা, আমি নিজে একজনের কথা বলি, কমিউনিকেশনটা হইলো মেইন ভাষার ক্ষেত্রে, আর আপনি ভাবতে পারেন কতটুকু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি দেখছি বেগম খালেদা জিয়া যে শোনেন বেশি বলেন কম, এদের সংখ্যা পৃথিবীতে খুবই বিরল।
তাদের একজন বেগম খালেদা জিয়া। আরেকজনের নাম বললাম না, যিনি শোনেন, বলেন বেশি, শোনেন কম, দরকার নাই, আমি খালেদা জিয়া পর্যন্তই থাকি। এবং ওনার যে মেধা ছিল, ভাববার যে ক্ষমতাটা ছিল, সেটার সাথে ইংরেজি ভালো বলেন না বাংলা ভালো বলেন, ইট ইজ ইরিলেভেন্ট। তার মানে জাতিগতভাবে আমাদের একটা দন্যতা। এটা হলো আপনি কাউকে স্যাটার করতে চান। যেমন আমি একজন লোকের কথা বলি, ভদ্রলোক মারা গেছেন, আমি কোম্পানির নামও বলতে পারি, তার নাম ছিল আমানুল্লাহ আমান, এই যে পোলার আইসক্রিমের মালিক। তার ওইখানে আমার যাওয়ার সৌভাগ্য ছিল একবার অন্য এক লোকের সাথে। তখন হঠাৎ করে জাপান থেকে একটা টেলিফোন আসছে। টেলিফোন আসার পর তার বড় MA পাসটা চাকরি করে, স্যার কথা বলেন। কথা বলতেছে, আমান স্পিকিং, শুনেন, এলসি সেন্ড, ফ্যাক্স কাম, ট্যালেক্স কাম, শিপ নো কাম। আমি বৈশা শুনলাম, এবং আমার সাথে আরেক ভদ্রলোক ছিলেন, মেজর কামরুল নামে, রিটায়ার্ড, মারা গেছেন উনি। দেখলাম তার ভাইটাল যা বলা,